ফোনের অ্যালার্মটা তারস্বরে বেজে উঠতেই হঠাৎ ঘুমটা ভেঙে গেল ডালিয়ার। কোনো মতে সেটাকে নিভিয়ে জানলার বাইরেটায় তাকিয়ে দেখল ডালিয়া। এখনো রাত পুরোপুরি কাটেনি। দূরে ল্যাম্পপোস্টের থেকে আলোটা ট্যাচরা ভাবে এসে পড়ছে ঘরের ভাঙা চোরা মেঝেতে। সেই দিকেই তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল সে। সকাল 8:30টায় ট্রেন। তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে না পারলে এত দূরে গিয়ে ট্রেন ধরা সম্ভব হবে না। তাই ইচ্ছে করে ভোর 4টেতে অ্যালার্ম দিয়ে রেখেছিল সে। দূরপাল্লার ট্রেনগুলো সবই হাওড়া থেকে ছাড়ে। ডালিয়ার বাড়িটা মূল শহরতলির চেয়ে অনেকটাই দূরে, ছোট্ট গজিয়ে ওঠা এক ফালি মফস্বলে। এখানেই বড় হওয়া ডালিয়ার। এখানেই শৈশব কিশোরী বয়স কেটেছে ওর। এই বাড়ি ছেড়ে খুব বেশি বাইরে থেকেছে বলে মনেও পড়ে না ডালিয়ার। বেশ শীত করেছে ভোরের দিকে। গায়ে চাদরটা দিয়ে নিজেকে আরো ভালো করে ঢেকে নিল। এখন অনেকগুলো কাজ বাকি। মাকে ডেকে ফ্রেশ করে বেরোতে হবে। গায়ের চাদরটা জড়ানো অবস্থাতেই ঘরে টিমটিমে নীলচে লাইটটা জ্বালালো ডালিয়া। মুহূর্তেই ঘরটা কেমন যেন আলাদিনের গুহার মতো মায়াবী স্বপ্ন রাজ্যে পরিণত হলো। চারপাশের আলো আধারের রকমারি খেলা। সামনে তাকাতে প্রথমেই ডালিয়ার চোখটা গিয়ে পড়ল টেবিলের উপর রাখা ছবিটার উপর। অবশ্য রোজই ঘুম থেকে উঠে প্রথমেই চোখ পড়ে ছবিটার দিকে, তবে আজকের ব্যাপারটা একটু অন্যরকম। আজ যেন ডালিয়ার একটা বড় স্বপ্ন পূরণ হতে চলেছে। হঠাৎ করে নিজেকে নিজের অভিভাবক বলে মনে হচ্ছে তার। মনে হচ্ছে এক ধাক্কায় অনেকটা বড় হয়ে গেছে এই ছোট্ট ডালিয়া। ঠিক বাবার মতো মস্ত দায়িত্ববান হয়ে উঠেছে সে আজ। আবারও আধো ঘোলাটে অন্ধকারের ছবিটার দিকে একবার তাকালো ডালিয়া। ছবিটা ডালিয়ার বাবার ছবি। লম্বা পাতলা চেহারার পুরুষ মানুষ। পাশে ছোট্ট ডালিয়া, বড়জোর বয়স 11-12 হবে। মা বাবার মাঝে মন খুলে হাসছে সে। হাতে একটা চকলেটের প্যাকেট, লম্বা কোকড়ানো চুলগুলো বাতাসে উড়ছে। ডালিয়ার জীবনের সোনার সময় বোধহয় এইটুকুই ছিল। শান্তি ছিল, নরম আদরের আশ্রয় ছিল। কারণ এর পর থেকে এখনো অবধি ভালো করে হাসতে পারেনি ডালিয়া, শান্তিতে ঘুমাতেও পারেনি। সবসময় যেন পাথরের মতো ভারী একটা কষ্ট চাপিয়ে নিয়ে সে ঘুরে বেরিয়েছে, এখনো বেড়াচ্ছে। তবে ভগবানের কৃপায় চাকরিটা পেয়ে যাওয়াতে এখন অন্তত একটু আর্থিক স্বস্তি আছে তার। আর আজকের এই হঠাৎ ঘুরতে যাওয়ার প্ল্যানটাই সেই চাকরির জন্যই। হঠাৎ একটা খট করা শব্দতে জানলার বাইরের দিকে চোখ গেল তার। আধো আলো আধারের মধ্যে কিসের যেন একটা ছায়া দেখতে পেল। চোখ কচলে ভালো করে দেখার চেষ্টা করল। একটা মুখ জানলা দিয়ে তার দিকেই তাকিয়ে আছে, তবে মুখটা স্পষ্ট নয়। ডালিয়ার বরাবরই সাহস একটু বেশি, তাই মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে একটু জোর গলায় বলল, কে কে জানলার বাইরে? কিন্তু সেই মুখের দিকে আলোটা মারতে গলাটা শুকিয়ে গেল তার। বুকের রক্ত চলকে উঠে একেবারে গলার কাছে চলে এলো। অমন ভয়াবহ মুখ যেন কোনো মানুষের হতে পারে না। কে ওটা? কোকড়ানো চুলগুলো ঘাড় অব্দি নামানো, মুখের চারপাশটায় অসংখ্য খুবলানোর চিহ্ন, যেন হিংস্র পশু খুবলে নিয়েছে মুখের মাংসগুলোকে। নরণচরণহীন একটা কিম্ভূত জন্তু। চোখগুলো সাধারণ একদমই নয়, সাদা পাথরের মাঝে একটা বিন্দু আঁকা মণি, তবে তার দৃষ্টি সোজা ডালিয়ার উপরে। সাথে সাথে সমস্ত ঘরটা ভরে গেল একটা পচা বিশ্রী দুর্গন্ধে। বহুদিনে চেপে থাকা পচা গলা গন্ধ হঠাৎ বের হলে যে গন্ধটা হয়, ঠিক তেমনি। ডালিয়া চেষ্টা করলো তার মাকে ডাকতে, কিন্তু পারছে না। তার সারা শরীরটা ভারী হয়ে যাচ্ছে, তার ঘোর লাগছে, মাথাটাও টলছে। ঘড়ি টিকটিক শব্দ ছাড়া পুরো পৃথিবীটাই এক পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে আজ নিস্তব্ধতায়।
কেবল এক নিষিদ্ধ জন্তুর সামনে একা দাঁড়িয়ে রয়েছে ডালিয়া। হঠাৎ ডালিয়ার মায়ের ডাকে চমকে উঠল সে। ডালি, উঠেছিস? কিরে, কিছু হয়েছে? কাকে ডাকছিস? না না মা, কিছু হয়নি। আমি একদম ঠিক আছি। তুমি উঠেছো? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি স্নানে যা। আমি হরিদাকে 6টায় আসতে বলে দিয়েছি, কিন্তু ও গাড়ি নিয়ে এসে যাবে। বেলা করিস না মা। অক্টোবরে শিশির পড়া ভোরেও ডালিয়ার সমস্ত শরীর ঘামে ভিজে গেছে। হৃৎপিণ্ডটা এখনো ধকপক করে চলেছে তীব্রভাবে। কোনোভাবে ভয়ে ভয়ে একবার জানলার দিকে তাকালো ডালিয়া। না, পুরো খালি, কেউ নেই। ল্যাম্পপোস্টের মাখন রাঙা আলো বিনা বাধায় এসে পড়ছে ঘরের মধ্যে। আকাশও পরিষ্কার হচ্ছে ধীরে ধীরে। ডালিয়া হয়তো এত সামান্য ব্যাপারে এতটা ভয় পেত না, কিংবা উঠে গিয়ে দেখে আসতো আদৌ কি। সে বরাবরই ডান পিঠে যুক্তি বিজ্ঞান দিয়ে সমস্ত কিছুকে গ্রহণ করার মতো মেয়ে। কিন্তু ইদানিং দিন 15 ধরে এই একই বিভৎস ভয়ঙ্কর মূর্তি সে স্বপ্নেও দেখেছে। স্বপ্নতেও ঠিক একইভাবে তার দিকে তাকিয়ে থাকে সেই মূর্তি। কিছু যেন বলতে চায় তাকে, কিন্তু এই ভয়ঙ্কর মূর্তি দেখে সেখানে ঘুম ভেঙে যেত ডালিয়ার। দূর দূরান্ত পর্যন্ত মনে পড়ে না এমন মূর্তি ও কোথাও দেখেছে কিংবা কোথাও পড়েছে কিনা। অথচ এই একই স্বপ্ন ওকে তাড়া করে বেড়াচ্ছে দিনরাত। আর আজ সামনাসামনি। আদৌ কি সব কাকতালীয়, নাকি কিছু যোগসূত্র বারবার ডালিয়াকে কিছু ইঙ্গিত দিচ্ছে? বেশ কয়েকবার শ্বাস নিয়ে নিজেকে বোঝালো ডালিয়া এই সবই মিথ্যে। হয়তো কোনোভাবে সাবকনসিয়াস মাইন্ড তার স্বপ্নটাকে হ্যালুসিনেট করছে। হয়তো ভয়টাই গেঁথে বসেছে এমনভাবে যে সে এই সব কিছু দেখছে। কিন্তু নিজেকে এই যুক্তি যতই বোঝাক না কেন ডালিয়া, তার মোটেই হজম হলো না এইসব। কারণ এতটা ভুল সে জাগ্রত অবস্থায় কোনোভাবেই দেখতে পারে না। কি গো মা, এত সকাল সকাল উঠে পড়লে? রাতে ঘুমাওনি বলো? তোমাকে বললাম না আমি সব কাজ রেডি করে রেখেছি, তোমাকে আমি ঠিক ডেকে দেবো। এত একে উঠলে কেন? ঘুমোতে আর পেরেছি কবে? ও সব ছাড়, আমি স্নানে গেলাম। তুই কিন্তু দেরি করিস না মা। ডালিয়া একবার জানলার সামনে গেল। না, কোনো কিছুই নেই। তবে শুকনো পাতার মাঝে থকথকে একটা সবজি আঠালো ভেজা তরল পড়ে আছে, যেটা এর আগে ডালিয়া আগে কখনোই দেখতে পায়নি। মনের ভিতর বেশ কয়েকবার কু ডাকলেও বিশেষ পাত্তা দিতে পারল না সেটা। ডালিয়া বিছানা ছেড়ে সমস্ত কিছু গোছগাছ করে রাখতে রাখতে মনে মনে ভাবল, আজ মায়ের মনটা একটু বেশি হাসি খুশি বলে মনে হলো না? তা হাসি খুশি তো হবারই কথা। জীবনে প্রথমবার নিজের মেয়ের সাথে এতটা দূরে পথ পাড়ি দেবে। প্রথমবার পাহাড়ের উপত্যকা বরাবর হারিয়ে যাবে তার মা ও মেয়ে। দু চোখে হাজার স্বপ্ন নিয়ে ধীরে ধীরে উঠে যাবে চড়াই উতরাই পথে। যাক, মা যে রাজি হবে এটাই কখনো ভাবতে পারেনি ডালিয়া। মায়ের জীবনটা এই ছোট্ট এক কামরার ঘরেই কেটে গেছে। কখনো কোনোদিন নিজের শখ মেটায়নি, কিংবা কোথাও বেড়াতেও যায়নি। দাঁতে দাঁত চেপে লড়াই করেছে। ডালিয়া তাই এইভাবেই মাকে উপহার দিতে চেয়েছিল। মায়ের জীবনে পাওয়ার চেয়ে বিয়োগই বেশি। ডালিয়া সবসময় চাইতো মায়ের জীবনে বাবার অভাবটা তাকে দিয়ে পূরণ করাতে, কিন্তু হয়তো কারোর পরিপূরক কেউ হতে পারে না। ডালিয়া হয়তো বেঁচে থাকার কারণ ছিল তার মায়ের, কিন্তু ভরসার নয়। কতদিন ডালিয়া নিজের চোখে দেখেছে রাতের পর রাত সেলাই করতে মাকে, শুধুমাত্র তার পড়াশোনার খরচ চালানোর জন্য। কতদিন ভাত না খেয়েই ঘুমিয়ে পড়েছে মা। ডালিয়া কিছু বলতে পারেনি, শুধু চোখের জল শুকনো বইয়ের পাতা ভিজিয়েছে মাত্র। আর নিজেকে বলেছে, ডালিয়া তোকে পারতেই হবে, পারতেই হবে। নিজের জেদ আর কঠোর পরিশ্রমে চাকরিটা খুবই অল্প বয়সেই পেয়ে গেল ডালিয়া। তাই চাকরি পাওয়ার পর প্রথম মাইনে পেতেই মাকে প্রস্তাবটা দিয়েছিল সে। সেদিন বেশ বৃষ্টি হয়েছিল। সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফিরে মায়ের সাথে বসেই চা খায় ডালিয়া। এটা তার একরকমের রুটিন বলা চলে। আর ঠিক তখনই প্রস্তাবটা দিয়েছিল তার মাকে, অর্থাৎ পূর্ণিমা দাসকে। মা,
বলছি, ব্যাগপত্র গুছিয়ে নাও। অরুণাচল প্রদেশে এই সময় একটা পুজো হয় আদিবাসীদের। টুরিস্ট যখন একদমই ওদিকে যায় না, কাজেই বেশি ভিড়ভাট্টা নেই। তুমি আর আমি চলে যাব 1 সপ্তাহ ধরে, একেবারে মজা, আনন্দ, খুশি। আর এই যে আমাদের দুটো টিকিট। পূর্ণিমা দেবী প্রথমে বেশ অবাকই হয়েছিল, কারণ ডালিয়ার বাবার হঠাৎ চলে যাওয়ার পর থেকে কখনোই বাড়ি থেকে বাইরে পা দেননি তিনি। না না, করেছিস কি? যা পয়সা ইনকাম করলি সবে যদি এভাবে উড়িয়ে দিস, কি করে হবে বলতো? আমি কোথাও যাব না। বুড়ো বয়সে পাহাড়ে গিয়ে কি পা ভাঙবো নাকি? আরে মা, তুমি তো কখনো বেরোনি কোথাও। না করো না প্লিজ। আর কোথায় বুড়ি? তা পুজোতে ভিড় হয় না? এটা কেমন কথা? অরুণাচল প্রদেশের একদম পাহাড়ের উপত্যকা বরাবর বাস করে প্রচুর পুরনো আদিবাসী। বিশেষ করে টুরিস্টদের ওরা একটু আপত্তি করে ওদের এলাকায় আসতে দিতে। তবে অন্যরকম পুজোর নিয়ম ওদের, অন্য রকমের উৎসব। আমি গত মাসে কেনা একটা ম্যাগাজিন থেকে পড়েছিলাম। তখন থেকেই মনে মনে ইচ্ছে, কেন জানি না, মনটা বড্ড টানছে। সব রেডি, তুমি শুধু ব্যাগ গোছাও। আমি আর কোনো কথা শুনবো না মা। যেতে হবে মানে যেতে হবেই। তবে বেশি করে আর বলতে হয়নি ডালিয়ার পূর্ণিমা দেবীকে। অল্পতেই রাজি হয়ে গিয়েছিল। হয়তো মনে মনে একটু শান্তিও পেয়েছিলেন এই একঘেয়েমির জীবন থেকে। একের পর এক গাছপালা, ছোট বড় টিলা সরে সরে যাচ্ছে চোখের দৃশ্যপট থেকে। জানলার ধারে একটা কফি নিয়ে বসে আছে ডালিয়া। ট্রেনটা দ্রুত গতিতে মাইলের পর মাইল পেরিয়ে ছুটে চলছে গন্তব্যস্থলে। ট্রেনে করে কোথাও যাওয়ার সময় জানলা দিয়ে বাইরেটা দেখতে ভীষণ ভালো লাগে ডালিয়ার। ওর মা এখন একটু শুয়েছে। সে কোন সকাল থেকে উঠে পরিশ্রম করেই চলেছে। একটু চোখ লেগে আসছে ডালিয়ার, তবে এত সুন্দর মুহূর্তটাকে হারাতে চাইছে না ও। আর জীবনে প্রথমবার এক স্বাধীন আনন্দ পেয়েছে ও। বারবার ট্রেনের হাওয়াতে মুখের উপর চলে আসা চুলগুলোকে সরিয়ে সেই দিনের কথাই ভাবছিল ডালিয়া। যখনই ম্যাগাজিনটা হাতে এসে পড়েছিল, নজর পড়েছিল অরুণাচল প্রদেশের সেই উপজাতিদের এক অদ্ভুত পুজো অর্চনার কথা। পড়তে পড়তে কোথায় যেন হারিয়ে গিয়েছিল। প্রচন্ড সাংঘাতিকভাবে তাকে যেন আহ্বান করছিল সেই উৎসব। সমস্ত পুজোতেই ধূপধুনো আনন্দ থাকে, পবিত্রতা থাকে, কিন্তু এই নিস্তব্ধ পাহাড়ের কোলে আলো অন্ধকারের আড়ালে সেখানে ঘটে এক অন্য রকমের উৎসব। মূলত তিব্বতী দেবীর আরাধনা করা হয় সেখানে। তবে সেই উৎসবের প্রধান উপকরণ হল রক্ত। রক্ত অভিষেক ছাড়া সেই পুজো সম্পূর্ণ হয় না। সাথে চলে আরো বিভিন্ন রকমের গুপ্ত বিদ্যার প্রয়োগ, ভয়ঙ্কর রকমের তন্ত্র। আরো বেশ কিছু ইনফরমেশন লেখা ছিল সেখানে। তবে সেই দিনই মনে মনে দৃঢ় সংকল্প নিয়ে নিয়েছিল ডালিয়া। মাথায় বেড়াতে যাওয়া নিয়ে কথা ঘুরেছিল, আর এই লেখাটা তার সাপে বর হলো। তাই দেরি না করে কোত্থেকে যেন টিকিটও জোগাড় করে ফেলল। সপ্তাহখানেকের মধ্যেই সবকিছু হয়ে গেল। সব কাজে এতটা সুন্দরভাবে এবং সহজভাবে হবে তা কখনোই আন্দাজও করতে পারেনি ডালিয়া। তবে অদ্ভুতভাবে এক চাপা উত্তেজনা, অসম্ভব টান সে অনুভব করছিল। প্রায় বিকেল পেরিয়ে ধীরে ধীরে সন্ধ্যের মুখে ঢুকছে সময়টা। সমস্ত আকাশটা যেন কালো মখমলের মতো মেঘে ঢেকে যাচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যগুলো উপভোগ করছে ডালিয়া, আর জীবনে পেরিয়ে আসা চড়াই উতরাইগুলোকে মাপছে একটা মাপহীন স্কেল দিয়ে। এই জীবনে মোটেই সহজ যায়নি তার। 24 বছরের জীবনে শুধুই লড়াই আর লড়াই। শুধু কি তার একার লড়াই হয়েছে? তার মায়ের লড়াই কতটা ছিল তার আন্দাজ করার ক্ষমতা ডালিয়ার নিজেরও নেই। এখনো কোথাও না কোথাও গিয়ে ডালিয়ার ঠিক মনে হয় বাবা ভুল করেনি। হয়তো পরিস্থিতি বাবাকে দূরে নিয়ে গিয়েছে, হয়তো মারাও যাননি। ঠিক রয়েছে বাবা, ঠিক রয়েছে। ট্রেনটা হঠাৎ করেই থেমে গেল। শুরু হলো লোকজনের চিৎকার চেঁচামেচি। চিন্তার ঘোর থেকে বেরিয়ে এসে ডালিয়া দেখল ট্রেনটা একটা স্টেশনে এসে থেমেছে। বেশ কিছু লোক তাড়াহুড়ো করে নামছে, আবার কিছু লোক উঠছে।
কফিটা শেষ করে উঠে দাঁড়ালো ডালিয়া। জল আর রাতের জন্য রুটি কিনতে হবে। মা ওঠো, আমি একটু বাইরে বেরিয়ে কিছুটা কিনে আনি। মায়ের জন্য ব্যাগের দায়িত্ব দিয়ে প্ল্যাটফর্মে নামলো ডালিয়া। বেশ ভিড় স্টেশন, লোকজনের কোলাহল। সামান্য দূরে একটা দোকান দেখে সেখানেই এগোলো ডালিয়া। আর তখনই কিসে যেন একটা ধাক্কা লেগে ছিটকে পড়ে গেল মাটিতে। মুখ দিয়ে একটা শব্দ বেরিয়ে এলো তার যন্ত্রণার। কোনো মতে উঠে দাঁড়িয়ে ওনা ঠিক করতে করতে সে দেখল একটা পাগলাটে লোক। সারা মুখে তার দাড়ি ও গোফে ভর্তি, মাথার চুলটা উস্কো খুস্কো এবং নোংরা। অদ্ভুত চেহারা। পোশাক দেখে মনে হচ্ছে বহুদিন ঠিক মতো স্নানও পর্যন্ত করেনি। ঠিক তার চোখের দিকে তাকিয়ে রয়েছে সেই পাগল লোকটি। দৃষ্টি কেমন যেন অদ্ভুত ঝাপসা ঘোলাটে। সে বিড়বিড় করে কি যেন বলছে। প্রচন্ড ভিড়, লোকজনের চিৎকার চেঁচামেচির মধ্যেও কথাগুলো ভালো করে কান পেতে শোনার চেষ্টা করলো ডালিয়া। যাসনে যাসনে যাসনে, ফিরে যা ফিরে যা, যাসনে, মরবি মরবি, ও ও তোকে তোকে মেরেই ফেলবে, ও তোকে মেরেই ফেলবে। তোর গায়ে ওর গন্ধ আছে, হ্যাঁ হ্যাঁ, তোর গায়ে ওর গন্ধ। চলে যা চলে যা, ও ও তোর সাথেই আসছে, তোর সাথেই। আর তখনই কোত্থেকে যেন তৎক্ষণাৎ একটা পচা গন্ধ এসে ধাক্কা মারল ডালিয়ার নাকে। এই গন্ধ ডালিয়ার চেনা। আজ সকালে তার জানলার ধারে সেই অদ্ভুত প্রাণীটা আসার সময় ঠিক এই গন্ধটাই সে পেয়েছিল। অথচ এই গা গুলিয়ে ওঠা বিশ্রী গন্ধ এইমাত্র সে ছাড়া পুরো স্টেশনে আর কেউ পাচ্ছে না। বুকের ভেতরটা ধক করে উঠল ডালিয়ার। পায়ের হাঁটুর কাছে অনেকটা ছড়ে গেছে, কিন্তু সেদিকে মন নেই। কেমন যেন শরীরটা ভারী লাগছে তার। জ্বর এলো না তো? সময়ও বেশি নেই, এখনই রুটি কিনে নিতে হবে, না হলে ট্রেন ছেড়ে দেবে। চারপাশের কয়েক জোড়া চোখ তার দিকেই তাকিয়ে থাকতে দেখলো ডালিয়া। একজন মাঝবয়সী মহিলা এসে জিজ্ঞেস করলো, এই খুকি, লাগেনি তো পায়ে? কে জানে কোথা থেকে এই পাগল জুটেছে। আমি তো রোজ যাতায়াত করি, কখনো দেখতে পাইনি। যাকে, তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছি, খুব বেশি লাগেনি। আরো একবার স্টেশনের ভিড়ের মধ্যে তাকালো ডালিয়া, কিন্তু কোথায় সেই পাগলাটে লোক? ডালিয়া ভেবেছিল কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে তাকে, কিন্তু তা করার আগেই বোঝবাজির মতোই হাওয়া হয়ে গেল সে। ধীরে ধীরে একটা কালো অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করছে ডালিয়া। গুহার এদিক সেদিকে জ্বলছে বেশ কয়েকটা বড় বড় মশাল। চারপাশের আবছা হলদে আলো অন্ধকারটাকে আরো বেশি করে প্রকট করছে। গুহার মাটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বড় বড় পাথরের সাথে প্রাণীর হাড়ের টুকরো। মাথার খুলি একটা বিশ্রী পচা স্যাঁতস্যাঁতে গন্ধ ভারী করে তুলছে গুহার ভিতরের বাতাসকে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে ভীষণ। অসংখ্য নাম না জানা সাপদের চিৎকার কানে ভেসে আসছে তার। প্রচন্ড ভয়ে ভয়ে সে এগিয়ে চলছে গুহার কালো গভীর অন্ধকারের মধ্যে। ক্রমে অসংখ্য লতাপাতা আঁকড়ে ধরছে তার চলন গতিকে। তারা ওর পায়ের সাথে জড়িয়ে বারবার ওকে টেনে নিয়ে আসতে চাইছে গভীর পাতালে। সেখানে ক্ষুধার্ত হিংস্র জন্তুদের গর্জন হৃদয় কাঁপিয়ে দিচ্ছে বারবার করে। একভাবে এগিয়ে চলছে সে। হঠাৎ একটা আবছা দরজা নজরে এলো। দরজার মাথার উপর অদ্ভুত রকমের নকশা কাটা। দূর থেকে দেখে মনে হচ্ছে কতগুলো হিংস্র সাপের মতো জন্তু তাদের কাঁটার সরু জিভ বের করে আছে। জলজলে চোখগুলোতে ভয়ঙ্কর নিষ্ঠুরতা। আচমকা দরজাটা শটান খুলে গেল ডালিয়ার সামনে। এতক্ষণের ভ্যাপসা পচা গন্ধটা তীব্রভাবে নাকে এসে ঠেকল তার। গা গুলি উঠল। ধীরে ধীরে মোহ আচ্ছন্ন হয়ে এগিয়ে গেল সামনে। কানে একটানা একটা মন্ত্র পাঠের শব্দ ভেসে আসছে, তবে মন্ত্রের ভাষা বা অর্থ কিছুই বোধগম্য হল না তার। আবছা মশালের আলোতে ডালিয়া দেখতে পেল একজন লোক বসে মন্ত্র পাঠ করছে। লোকটার মুখ তার উল্টো দিকে, তাই লোকটাকে চিনতে পারল না ডালিয়া। হঠাৎ ডালিয়ার চোখ গিয়ে পড়ল তার সামনে রাখা মূর্তিটার দিকে, আর প্রচন্ড ভয়ে ছিটকে গেল মেঝেতে।
সে ভয়ঙ্কর কিংভূত আকৃতির জীবটার মূর্তি, যাকে সে এতদিন ধরে স্বপ্নে দেখেছে এবং আজ সকালে নিজের চোখের সামনে তার বাড়ির জানলায় দেখেছে। মূর্তিটার চোখ দুটো টকটকে লাল। পাথরের কোনো মূর্তির চোখ যে এতটা লাল হতে পারে তা জানে না ডালিয়া। সমস্ত শরীরে বিশ্রী শ্যাওলার আস্তরণ, আর সেই মূর্তিটার সামনে গোল করে রাখা আছে কয়েকটা নরকরটি। প্রচন্ড ভয়ে তার গলা দিয়ে একটা আওয়াজ বেরিয়ে এলো ডালিয়ার, আর ঠিক তখনই সেই সাধক মন্ত্রপাঠ থামিয়ে দিলেন আর তার সামনে থাকা থালার উপর রাখা লাল কাপড়টা এক টানে সরিয়ে দিলেন। আর তখনই ডালিয়ার দেখল সেখানে সদ্য কাটা একটা মানুষের মাথা রাখা আছে, আর সেই কাটা মাথাটার চোখ খোলা। সে পুরো ডালিয়ার দিকেই তাকিয়ে আছে একভাবে। তার মুখে লেগে আছে অদ্ভুত এক পৈশাচিক হাসি। প্রচন্ড জোরে জোরে ঝাঁকুনি খেয়ে হাঁপাতে হাঁপাতে ঘুমটা ভেঙে গেল ডালিয়ার। চোখ মেলে তাকাতেই ডালিয়া নিজেকে আবিষ্কার করলো চলন্ত ট্রেনের মধ্যে। জানলা দিয়ে প্রচন্ড দ্রুত গতিতে একটা এক্সপ্রেস ট্রেন এগিয়ে চলেছে। তারই যান্ত্রিক শব্দে ঘুমটা ভেঙে গেছে ডালিয়ার। শীতের রাতেও সারা শরীর ঘেমে গেছে তার। জানলার দিকে তাকিয়ে জোরে জোরে কয়েকবার শ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করল ডালিয়া। এতদিন স্বপ্নে কেবল সেই মূর্তিটা দেখা অবধি তার ঘুম ভাঙত, কিন্তু আজ সে কি দেখল? নর করটি, কাটা মাথা, আর ওই সাধক লোকটাই বা কে ছিল? দুহাত দিয়ে নিজের মাথা চেপে ধরে বসে পড়ে ডালিয়া। স্বপ্নের মধ্যে মানুষ গন্ধ পায় না, অথচ ডালিয়ার পরিষ্কার মনে আছে ঠিক যে গন্ধটা আজ সকালে পেয়েছিল, ঠিক সেই একই গন্ধ সে স্বপ্নের মধ্যেও পেয়েছে। একবার মায়ের দিকে তাকিয়ে দেখল ডালিয়া পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ঘড়িতে সময় 5টার কাছাকাছি। প্রচন্ড গতিতে এগিয়ে চলছে ট্রেনটা। উষাকালের শান্ত আধ্যাত্মিক আলোতে বাইরে পরিবেশটা প্রচন্ড মায়াবী লাগছে। একের পর এক ছোট ছোট পাহাড়, মাঠ, রাস্তাঘাট পিছনে ফেলে এগিয়ে চলছে ট্রেনটা তার গন্তব্যস্থলে। একটানা ঝমঝম শব্দে ট্রেনের মধ্যে কোনো আলো জ্বলছে না, পুরোটাই অন্ধকার। উঠে দাঁড়ালো ডালিয়া। তারপর ধীরে ধীরে উঠে এগিয়ে গেল বাথরুমের দিকে। মনে মনে বলল, জানি না আমার সাথে কি করছে, কিন্তু অন্তত এই কটা দিন মায়ের সাথে ঘুরতে এসে এসব নিয়ে একদমই ভাবা চলবে না। আপাতত চোখে মুখে একটু জল দিই, একটু চা হলে ঝিম ধরা ভাবটা কেটে যেত। অদ্ভুতভাবে ট্রেনে সকলে পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তার মনে হলো যেন কেউ ঘুম পাড়িয়ে রেখেছে সকলকে। সাদা চাদরে ঢাকা দেওয়া ঘুমন্ত সকলে কি আদেও মানুষ? একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে অনুভব শুরু হলো ওর। কি সব ও ভাবছে? ওর কি মাথাটা খারাপ হয়ে গেল? এতদিন বিজ্ঞান নিয়ে পড়াশুনো করে এত যুক্তি তর্কে জিতে শেষকালে কিনা ট্রেনের ঘুমন্ত মানুষদের সে মুখে বেশ কয়েকবার জলের ঝাপটা দিয়ে বেরিয়ে আসার সময় হঠাৎ নজরে এলো ট্রেনের একদম ধারে একটা লোক দাঁড়িয়ে রয়েছে। লোকটার মুখ দরজার দিকে ঘোরানো, কাজেই অন্ধকারের মধ্যে চেহারা কোনোভাবেই বোঝা গেল না লোকটার। তার উপর লোকটি সারা গায়ে কালো মখমলের মতো পোশাক পরা। সামনে চায়ের কেটলি আর কাপ দেখে মনে হলো লোকটি চা বিক্রি করবে। দাদা, এক কাপ চা। কোনো উত্তর নেই। ডালিয়া গলা খাঁকড়ে আবার বলল, দাদা বলছি চা। আর তখনই ঘটল সে সাংঘাতিক ঘটনাটা। লোকটা একেবারে যেন তেড়ে এলো তার দিকে। ছুটে পালাতে গিয়ে বাথরুমের দরজায় একদম সেটে গেল ডালিয়া। অন্ধকারে ডালিয়া দেখতে পেল একটু আগে স্বপ্নে যে লোকটার কাটা মাথা সে দেখেছে, এটা সেই লোকটাই। মারাত্মক ভয়তে দম বন্ধ হয়ে গেল ডালিয়ার। এক নাগারে গোঙাতে লাগলো সে। লোকটা একদম তার মুখের উপর এসে গম্ভীর কণ্ঠে কেটে কেটে বলল, 50টা নরকরটি দিয়ে দেবীর মালা করতে হবে। এখন সবে 46টা, আর
চারটে চাই, চারটে। তোদের মাথা কেটে মালা করতে পারলেই আয়, আয়, তাড়াতাড়ি আয়। ভয়ে ডালিয়ার সমস্ত শরীর পাথরের মতো ভারী হয়ে গেছে। চোখ দুটো ছিটকে বেরিয়ে আসতে চাইছে বাইরে, দম কিছুতেই নিতে পারছে না। লোকটি হয়তো আরো কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তার আগেই শরীরের সমস্ত শক্তি এক জায়গায় করে চিৎকার করে উঠল ডালিয়া। সাথে সাথে 2-4 জন লোক ছুটে আসে। ম্যাডাম, ম্যাডাম, আপনি কি ঠিক আছেন? কি হয়েছে? কোনো কোনো প্রবলেম? ডালিয়া চোখ বুজে মুখটা 2 হাত দিয়ে ঢেকে রেখেছিল। এখন মানুষের আওয়াজে কোনো মতে চোখ খুলে তাকালো। সারা শরীর প্রচন্ড ভয়ে কাঁপছে থরথর করে। ম্যাম, আপনি ঠিক আছেন তো? কি হয়েছিল? অমন করে চিৎকার করলেন কেন? ডালিয়া বেশ কয়েকবার শ্বাস নিয়ে চারপাশে ভালো করে তাকিয়ে দেখল। না, কোথাও কোনো চাওয়ালা নেই, কিংবা দূর দূরান্ত পর্যন্ত কোনো কালো রঙের পোশাক পরা লোকও নেই। একটু আগে এখানে একটা কালো রঙের পোশাক পরা চাওয়ালা ছিল, কোথায় গেল? ম্যাম, আপনার কোথাও ভুল হচ্ছে। বিগত 4 ঘন্টার মধ্যে ট্রেন থামেনি, আর চলন্ত ট্রেনে কোনোভাবেই কোনো হকার উঠতে পারবে না। আর তাছাড়াও আমরা সারা রাত জেগেই আছি, কালো পোশাক পরা চাওয়ালা ওঠেনি। আপনার কোথাও ভুল হচ্ছে। ও আচ্ছা, হতে পারে, সরি। আরে না না ম্যাডাম, হয়তো আপনার নতুন জায়গায় ঠিকমতো ঘুম হয়নি। আপনি আপনি রেস্ট করুন। ফিরে আসবার সময় ডালিয়া আরেকবার ভালো করে দেখে নিল, কিন্তু কোথাও কোনো বিন্দু মাত্র অস্তিত্ব পর্যন্ত নেই লোকটার। ডলি, আমার একটা ছবি তুলে দে তো, এখানটায়, এখানে বসি। বসো বসো, ওই ফুলটায় হাত দাও, কি সুন্দর লাগছে তোমায়। পুরা সুন্দরী। তোল তাড়াতাড়ি, লোকজন দেখলে হাসবে, বলবে বুড়ো বয়সে ভীমরতি। তোমারও না মা, কোথায় বুড়ি? এখনো আমার পাশে সেজে গুজে দাঁড়ালে আমার চেয়ে কম বয়স লাগবে। না বকে ভালো ভালো কটা পোজ দাও দেখি। মোবাইলের ক্যামেরাটা চোখের সামনে ধরে খচাখচ কটা ছবি তুলে নিল ডালিয়া। দূরে পাহাড়ের কোল থেকে শান্ত গোলাপি একটা আভা ছড়িয়ে পড়ছে চারপাশে। বাতাসে পাহাড়ি বন্য ফুলের মাতাল করা গন্ধ। চোখ বুজে 2 হাত ছড়িয়ে মন ভরে ঘ্রাণ নিল ডালিয়া। যতদূর চোখ যায় কেবল শান্ত পাহাড়ি ঢাল, কখনো ঝর্ণা, কখনো মেঘে ঢাকা কুয়াশা মাখা বাদল। প্রকৃতি নিজ গুণে অসাধারণ। ঈশ্বর যেন নিজ হাতে আপন করে বানিয়েছে এই সৌন্দর্যকে। ডালিয়ার বেশ কয়েকবার মনে হলো এমন জায়গায় তো তার জন্ম হতে পারত। কত কষ্ট কেড়ে নেয় এই পাহাড়। আজ যখন ট্রেন থেকে নেমে গাড়ি করে তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে আসছিল, ডালিয়া তখনই রাস্তার মাঝে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে নিজের মনের ভিতর এতক্ষণ হওয়া নানান প্রশ্ন সবকিছু ভুলে গিয়েছিল। ডালিয়া ভুলে গিয়েছিল তার সেই স্বপ্ন এবং ট্রেনের মধ্যে থাকা সেই লোকটার কথা। কেবল দুধার ধরে শুধু বন্য পাহাড়ি পাইন গাছ আর সুউচ্চ পর্বত শ্রেণী। একটা মুহূর্তকেও নষ্ট করতে চাইছিল না ডালিয়া। ক্যামেরার সব মুহূর্তগুলোকে বন্দি করছিল ডালিয়া। এখন মায়ের দিকে তাকালো সে। জীবনে প্রথমবার স্বাধীনতা পাওয়া ছোট্ট বাচ্চাদের মতো চঞ্চল হয়ে উঠেছে তার মা। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে নৈসর্গিক দৃশ্যগুলোকে। কখনো অচেনা বন্য ফুলের সাথে তুলে নিচ্ছে নিজের ছবি। একটা ছোট্ট পাহাড়ি টিলার উপর বসে আছে দুজনে, মা ও মেয়ে। এতটা সময় কেউ আসেনি এই পথ ধরে। ধীরে ধীরে দূর থেকে দেখা গেল মাথা ভর্তি শুকনো পাতা কাঠি জোগাড় করে এগিয়ে আসছে একদল মহিলা। তারা নিজেদের মধ্যে হাসছে, গা ঢোলে গল্প করছে। পোশাক আর চেহারা দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে তারা পাহাড়ি আদিবাসী। হঠাৎ সেই একদল আদিবাসী মহিলাদের মধ্যে একজন ডালিয়ার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল প্রচন্ড ভয়ে, যেন ভূত দেখে ফেলেছে এই দুপুরে। একজনের হাত থেকে পড়ে গেল আটি বাঁধা শুকনো পাতা। কাঁপতে কাঁপতে বলল, আন্নু মাইয়া,
সাথে সাথে বাকি মহিলারা আচমকা ডালিয়ার দিকে তাকিয়ে সোজা ছুটতে লাগলো সামনের রাস্তা বরাবর। কি হলো হঠাৎ এমন? ডালিয়ার সাথে সাথে নিজের মোবাইলের সেলফি ক্যামেরা অন করে নিজের মুখটা ভালো করে দেখে নিল। কই, কোথাও তো কিছু ভয় পাওয়ার মতো নেই। তাহলে আর কি যেন একটা নাম বলল, আন্নু মাইয়া। কে সে? ডালিয়ার মাও এগিয়ে এসেছে ব্যাপারটা দেখে। কিছু বোঝার আগে উনি ডালিয়াকে বললেন, ডালিয়া, ধীরে ধীরে সন্ধে নামছে তো, অচেনা জায়গায় বেশি দেরি করো না, চলে এসো, রুমে ফিরে যাই। মা আগে আগে এগিয়ে যেতে লাগলো সরু পাহাড়ি রাস্তা বরাবর, পিছনে পিছনে ডালিয়া। কিন্তু ঠিক তখনই তার পিছন থেকে ভেসে এলো একটা হালকা শব্দ। মনে হলো ঠিক তার কানের কাছে কেউ এসে একটা শ্বাস ফেললো জোরে। পাহাড়ে ঝুপ করেই সন্ধে নামে। আকাশটা আচমকা গুম ধরে গেছে, চারপাশের অন্ধকার নেমে এসেছে। ডালিয়া স্পষ্ট শুনতে পেল একটা ঠান্ডা হাওয়া পাইনের ডাল পেরিয়ে এসে তার কানে কানে গম্ভীর গলায় বলল, জাগছে ও জাগছে, আন্নু মাইয়া, আর মাত্র 4টি নরমুণ্ড চাই। ডালিয়ার ইচ্ছে হলো না আর পিছনে ফিরে দেখতে। সোজা ছুটে গেল হোটেলের দিকে, কারণ পিছনে ঘুরে দেখলেই সেই বিভীষিকাময় ভয়ঙ্কর দৃশ্য ফুটে উঠবে ওর চোখে। কারণ সেই বিশ্রী পচা আষ্টি গন্ধটা আবারও তার নাকে এসে ঠেকেছে, এবার যেন আরো প্রকট। গুপচা কি মেহুত? মেহুত থরথর করে কাঁপছে, গলা শুকিয়ে কাঠ, পা দুটো হাঁটুর নিচ থেকে কাঁপছে একভাবে, যেন স্বয়ং মৃত্যুকে সে দেখতে পাচ্ছে। না না, আমি জানি না। না। এটা কোথা থেকেই বা এলো? ডালিয়ার ডাকে হোমস্টের মালিক সহ আরো বেশ কয়েকজন কর্মচারী ছুটে এসেছে। সকলেই লোকাল লোক, মুখে পাহাড়ি ছাপ, তবে বাংলায় পরিষ্কার কথা বলতে পারে সকলেই। হোমস্টের মালিক তৎপর হয়ে ডালিয়াকে জিজ্ঞেস করে, ম্যাডাম, এটা ঠিক আপনি কোন জায়গায় দেখলেন? ঘুম থেকে উঠে যেই জানলাটা খুলেছি অমনি ছিটকে এসে পড়লো আমার গায়ে, আর তারপর সোজা মেঝেতে। এমন অদ্ভুত পুতুল আমি আগে কখনো দেখিনি, তারপর এমন সিঁদুর মাখানো, তাই ভয়ে চিৎকার করে ফেলেছিলাম প্রথমে। ম্যাডাম, এখানে লোকেরা গুপছা পুতুল বলে এটাকে। মোটেও ভালো নয় এই পুতুল, মানে আদিবাসীরা মূলত ব্যবহার করে। ওদের পূজিত অপশক্তিকে আহ্বান করে এই পুতুলের মধ্যে দিয়ে। অপশক্তি? কোন অপশক্তি? কি বলছেন? আসলে এই সময়টা এই অঞ্চলের ট্যুরিস্ট বন্ধ থাকে। তার মূলত একটাই কারণ, এই বিশেষ পুজো পদ্ধতি। বছরের একটা নির্দিষ্ট সময়ে এই আদিবাসী গ্রামগুলো মেতে ওঠে অপশক্তি সাধনায়। আর এই বছর নাকি তাদের মহাপূজা, অর্থাৎ প্রায় 50 বছর পর তাদের এই যোগ এসেছে। এখানকার আদিবাসী পাহাড়গুলোর লোকেরা মূলত ভয়ঙ্কর অপশক্তিদের আহ্বান করে পুজোয়, আর সেই পুজো সাধারণভাবে হয় না। সেই পুজোয় রক্ত চাই, তাই তো? মালিক ঘাড় নাড়ল সম্মতি সূচক। আমরা আজ ওই গ্রামগুলোয় যাব। আমার ভীষণ ইচ্ছা ওই গ্রামের পুজো আমি নিজের চোখে দেখব। না দিদি, না, ওরা বাইরের কাউকে কিছুতেই দেখতে দেবে না। ওদের এলাকায় এখন বাইরের কাউকে দেখলেই ওরা... সেটা না হয় আমরা বুঝে নেব। 1 ঘন্টার মধ্যেই আমরা বেরোবো, গাড়ির ড্রাইভারকে বলে রাখবেন। ডালিয়া চলে যেতে বাকি হোমস্টের মালিক সহ কর্মচারীরা নিচের ঘরে চলে গেল, কিন্তু প্রত্যেকের মুখে লেগে রয়েছে একটা কালো চিন্তার ছাপ। মেহুত ফিসফিস করে মালিকের কানে কানে গিয়ে বলল, কাজটা কি ভালো হলো? এসব নিয়ে মজা করাটা কি আদৌ ঠিক? মেহুত, তোর কাজ শুধু গাড়ি নিয়ে ওদের পৌঁছে দেওয়া, বাকি ওরা নিজেদের ইচ্ছেতে যাবে। আর ম্যাডামকে দেখে মনে হলো তিনি সবকিছু জেনে তবেই এসেছেন, তাহলে আর কি। তবে গুপছা এসেছে এই হোমস্টেতে, আমাদের তো ক্ষতি। মেহুতের এই কথাটা শুনে সকলের মুখই থমথমে হয়ে গেল, সকলের কপালে একটা চিন্তার ভাঁজ।
দুপাশে অদ্ভুত বন্য ফুল ফুটে রয়েছে। নীলচে এই ফুলগুলোর নাম ডালিয়া জানে না, তবে মাতাল করা গন্ধে পাগল করে দিচ্ছে ডালিয়াকে। গাড়ির বাইরে মুখ বার করে চোখ বুজে স্বাধীনতার স্বাদ নিচ্ছে সে। মনে হচ্ছে এটাই তো শান্তির আসল ঠিকানা। বহু বহু দূর কেবল পাহাড়ি নদীর ঝর্ণা। ভিড়ভাট্টাহীন শান্ত নিস্তব্ধ এই পরিবেশটাই তো ওর খুব দরকার ছিল। গতকাল রাতেও ডালিয়া স্বপ্নের মধ্যে পৌঁছে গিয়েছিল। সেই ভয়ঙ্কর গুহতে মুখোমুখি হয়েছিল সেই অদ্ভুত মূর্তির। তারপর সকালের সেই কুপচা পুতুল, একই দুটো মেয়ে মানুষ, অচেনা জায়গা। ভয়টা জাগিয়ে বসছে মনে, কিন্তু সবকিছু ঝেড়ে মুছে ফেলে ডালিয়ার মনটা এখন বাইরের সৌন্দর্যে মেতেছে। ডালিয়ার মায়ের মুখ থমথমে। মাকে গুপচার কথায় ডালিয়া চেপেই গেছে, বেকার ভয় পেয়ে প্যানিক করবে। তবে কিছু একটা যে লুকিয়েছে, কিংবা যে জায়গায় যাচ্ছি সেটা বর্তমানে সেফ নয়, সেটা তার মা কোনোভাবে টের পেয়ে বেঁকে বসেছিল। অনেক কষ্ট করে রাজি করানো গেছে। এই নিয়ে ডালিয়ার সাথে একবার কথা কাটাকাটিও হয়েছে তার। মায়ের মন তো, দিদি ভাই, আমি কিন্তু গ্রামের সীমানার বাইরে দাঁড়িয়ে থাকব। আপনারা ভিতরে গিয়ে ঘুরে আসবেন, কারণ ওই গ্রামের মানুষগুলো সাধারণ নয়। মানুষ দেখলে ওরা তেড়ে আসে। আমার ফোন নম্বরটা নিয়ে রাখুন, কোনো অসুবিধা হলে আমাকে সঙ্গে সঙ্গে ফোন করবেন। আরো কিছু হয়তো মেহুদ বলতে চাইছিল, কিন্তু তার আগেই ফোনটা বেজে উঠল তার। ফোনটা ধরতেই মুখটা শুকিয়ে গেল, তার হাত কাঁপতে লাগলো থরথর করে। ডালিয়া ব্যাপারটা লক্ষ্য করলো, তাই নিজের থেকেই জিজ্ঞেস করলো, কি হয়েছে? আপনাকে বললাম না দিদি ভাই, গুপছা সাংঘাতিক ভয়ঙ্কর কিছু। হোমস্টের বাগানের মালি আমাদের চাচা মাখনলালের ভয়ঙ্কর মৃত্যু ঘটেছে। এখন পরবর্তী কার পালা? মানে কি বলছো? কিন্তু গুপচাকে ফেললো কে আমার রুমের মধ্যে? জানি না কি হচ্ছে। তার উপর আপনারা যেচে যাচ্ছেন কুমিরের মুখে। সবই খাটু শ্যামের ইচ্ছে। এ খাটু শ্যাম, ভরসা আপনি। পথের পাশে একটা ছোট মতো ধাবা দেখে সকালের অল্প কিছু ব্রেকফাস্ট সেরে নিল ডালিয়া আর পূর্ণিমা দেবী। মেহুদকে গাড়িতেই খাবার দিয়ে এলো। মা এখনো ভালো করে কথা বলছে না, মুখে রাগ। মা, চিন্তা করছো কেন? এত টেনশন করে লাভ নেই। আমি পড়েছি, ওই গ্রামে কিছু নেই, ওসব ওরা ভয় দেখাচ্ছে। তুমি একটু হাসো না মা। 1 সপ্তাহ তো ঘুরতে এসেছি, তার মধ্যে 3 দিন হয়ে গেল, আর তুমি এমন করলে কি আমার ভালো লাগে বলো? আর জায়গা ছিল না ডলি ঘুরতে যাবার মতো? এত জায়গা থাকতে কিনা তোর এই জায়গাটাতেই পছন্দ হলো? এই উত্তরটা ডালিয়া নিজেও জানে না। সত্যি তো, এত জায়গা থাকতে তার কেন এমন অদ্ভুত খেয়াল মাথায় চাপল? কিছু কি টানছে ওকে? আর যখন থেকে টিকিট কেটেছে তখন থেকেই সেই এক স্বপ্ন, আর ট্রেনের মধ্যে সেই অদ্ভুত লোকটা। তুমি বসো মা, আমি একটু ওয়াশরুম থেকে ঘুরে আসি। ধাবার করিডোর বরাবর এগিয়ে যেতেই সামনে সরু মতো প্যাসেজটা চোখে পড়ল ডালিয়ার। বেশ অন্ধকার, বাইরের আকাশটা আবার মেঘে ঢেকে গেছে, ঠিকমতো কিছুই দেখা যাচ্ছে না। মোবাইলের টর্চটা জ্বালিয়ে বাথরুম সেরে কোনো মতে বেরিয়ে এলো সে। কিন্তু হঠাৎ করেই তার মনে হলো চারপাশটা কেমন যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে। চোখটা ভালো করে একবার কচলে নিয়ে তাকালো সে। একটা দরজা, অদ্ভুত রকমের একটা কাঠের দরজা। কই, এটা তো একটু আগে ছিল না। দরজার ভিতর থেকে অনবরত একটা শব্দ ভেসে আসছে, গম্ভীর কণ্ঠে কিছু একটা এক নাগারে পড়ে চলার শব্দ, সাথে মটমট করে আগুনের কাঠ জ্বলবার শব্দ। কিসের একটা টানে এক পা করে সেই দরজা বরাবর এগিয়ে গেল ডালিয়া। একটা মেয়ে বসে আছে ঘরের মেঝেতে, তবে তার পিছন দিকটা দেখা যাচ্ছে কেবল লম্বা ঘন কালো চুল কাঠের মেঝেতে এসে ঠেকেছে। আগুনটা হালকা থেকে থেকে কাঠের ঘরের ছাদ পর্যন্ত ছুঁই ছুঁই করছে। ঘর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কিছু পুরনো দিনের কাগজের টুকরো ছেঁড়া বই।
হলদে মলিন হয়ে গেছে পাতাগুলো। ডালিয়া ধীরে ধীরে ঘরে ঢুকল। সমস্ত ঘরটা ঠান্ডা মর্গের মতো। মোটা জ্যাকেটেও শীত কমছে না। বাইরে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। ঘরের মধ্যে পাহাড়ি জড়িবুটির একটা উগ্র গন্ধ। ধীরে ধীরে একটা ঘোরের মধ্যে ডুবে গেল ডালিয়া। আচমকে সেই মেয়েটি পিছন ফিরে বসে থাকা অবস্থায় তার হাত উঁচু করে ধরল ডালিয়ার দিকে। তারপর তাকে ইশারা করে বসতে পড়ল তার পাশে এঁকে রাখা একটা জ্যামিতিক নকশার মধ্যে। ডালিয়া কিসের যেন বশীভূত হয়ে গেছে। ওর নিজস্ব ভাবনা চিন্তা করার ক্ষমতা আর নেই। ডালিয়া দেখল ঘরের মেঝেতে দুটো উল্টানো ত্রিভুজ একটা গোল বৃত্তের মধ্যে আঁকা রয়েছে, আর তার চারপাশে চলছে 9টি দিয়া। ডালিয়া বাধ্য মেয়ের মতো বসলো ওই বৃত্তের মাঝে। সারা শরীরে অদ্ভুতভাবে একটা কম্পন সৃষ্টি হলো তার। হঠাৎ তার নজরে এলো কতগুলো হলদে মলিন পুঁথির পাতা। এক এক করে পাতাগুলো উল্টাতে লাগলো, আর প্রথম পাতা থেকে ছিটকে হাত থেকে সরিয়ে দিল সেই পুঁথি। এলোমেলো কাঁচা হাতে আকাশে ভয়ঙ্কর নাম না জানা বিভৎস জন্তুটার ছবি, যে এতদিন ধরে ডালিয়ার পিছন ছাড়ছে না। স্বপ্নে, রাস্তা ঘাটে, নিজের বাড়িতে, সব জায়গায় যে তাড়া করে বেড়াচ্ছে ডালিয়াকে, সেই সাংঘাতিক জন্তুটার ছবি এই বইয়ের মাঝে। ডালিয়ার চোখের সামনে এবার আরো একটা ঘটনা ঘটা বাকি ছিল। ডালিয়া দেখল সেই তার দিকে পিছন করে বসে থাকা মেয়েটি এবার ধীরে ধীরে মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে উঠতে লাগলো ধোয়ার সাথে সাথে। অর্থাৎ কোনো অবলম্বন ছাড়াই পদ্মাসনে বসে থাকা ধ্যানরত অবস্থাতেই সে উঠে যাচ্ছে উপরে। একটা নির্দিষ্ট উচ্চতায় উঠে সেই মেয়েটি বিড়বিড় করে এতক্ষণ ধরে মন্ত্র পড়া থামালো। সবে 46টা হয়েছে, আরো 4টে নরমুণ্ড চাই, তাহলেই হে বজ্রের সাধনায় সিদ্ধিপ্রাপ্তি ঘটবে। জন্ম জন্মান্তরের এই চক্র থেকে মুক্ত হবে সাধক। পরম মুক্তি ঘটবে, পরম মুক্তি। আর মাত্র 4টে নরমুণ্ড তোকেই বলে দিতে হবে দেবতা হে বজ্রের সামনে। গভীর রাতে দেবতা হে বজ্র যখন তার উপদেবী নৈরাত্মার সাথে মিলিত হবে, তখনই হবে মহাযোগ। মনে রাখবি, তোর এই জন্ম হয়েছে মুক্তি পাওয়ার জন্যেই। ধীরে ধীরে সমস্ত ঘর নীলচে আলোয় রূপান্তরিত হতে লাগলো। সমস্ত ঘরে একটা পচা গন্ধ ছড়িয়ে গেল। ডালিয়ার মনে হলো তার দম বুঝি বন্ধ হয়ে যাবে এবার। আর ঠিক তখনই তার দিকে পিছন ফিরে বসে থাকা মেয়েটি ধীরে ধীরে তার ঘাড় ঘোরালো ডালিয়ার দিকে। বুকের রক্ত ছলকে উঠল ডালিয়া। এই যে ডালিয়ার নিজের প্রতিকৃতি, হুবহু সেই যেন বসে রয়েছে মাধ্যাকর্ষণের বিপরীতে মাটি থেকে কয়েক হাত উঁচুতে। তাকে ঘিরে রয়েছে 8টি ভয়ানক ছায়া শরীর, উগ্র তাদের চেহারা। ডালিয়ার সমস্ত শরীর জুড়ে রক্ত প্রবাহ প্রচন্ড জোর গতিতে বইতে থাকে। তার মনে হয় তার মাথার সমস্ত শিরা উপশিরা বোধহয় ছিঁড়ে যাবে। বর্তমান আর অতীত সবকিছু যেন তার মাথার মধ্যে এক নাগারে ছোটাছুটি করতে চলেছে। আর নিজেকে ধরে রাখতে পারল না সে, চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। ডালিয়াকে এখন ঘিরে রয়েছে বেশ কয়েকটা মুখ। এর মধ্যে ওর মা আর মেহুদ পরিচিত। বাকিদের এই ধাবাতে এসেও দেখেছে। ডালিয়ার মায়ের চোখে জল। তিনি বললেন, ডলি, ডলি, কি হয়েছিল তোর? কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না তোকে। কি হয়েছিল মা তোর? কি হয়েছিল? ডালিয়া একবার চারপাশটায় ভালো করে চোখ বুলালো। কোথায় সেই কাঠের দরজা? কোথায় সেই সরু প্যাসেজ? এখানে এখানে একটা কাঠের ঘর ছিল, ওখানে একটা মেয়ে। কোথায়? ধাবায় একটা মাঝবয়সী মহিলা বসেছিলেন। তিনি এগিয়ে এসে ডালিয়ার সামনে দাঁড়ালেন। কি বলছো? এই ধাবায় কেবল একটাই ঘর যেখানে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করে। তবে হ্যাঁ, এখানে একটা কাঠের ঘর ছিল, কিন্তু সেটা তো তোমার জানার কথা নয়। এই দোকানটা আমাদের নতুন করে করা হয়েছে। এর আগে একজন একা মহিলা এই বাড়িতে থাকতেন, কিন্তু তুমি তো এই এলাকায় টুরিস্ট, তোমার পক্ষে তো কোনোভাবেই জানা সম্ভব নয়।
সেই মহিলা কি কোনোভাবে কিংবা অকাল্ট কিংবা তন্ত্র সাধনার সাথে যুক্ত ছিলেন? আমি জানি না তুমি কে, কিভাবে সমস্ত কিছু জানছো, কিন্তু তুমি খুব একটা ভুল বলনি। মহিলা হঠাৎ করে হারিয়ে যান, কোথায় যান কোনো কিছুর খোঁজ মেলেনি। তারপর আমরা এখানে এসে দোকান করি। আন্নু মাইয়া, সম্ভবত এই নামেই তাকে চিনতেন বাকিরা। ডালিয়া যেন সবকিছু অনুভব করতে পারছে। ধীরে ধীরে সমস্ত জট খুলে চলেছে এক এক করে। কেবল কতগুলো প্রশ্ন মাথার মধ্যে এসে ঘুরছে, সেগুলোর উত্তর ডালিয়াকে জানতেই হবে। তার ভিতর থেকে কেউ যেন এসে ডালিয়ার কানে কানে বলে গেল, যেতেই হবে তাকে সেই গ্রামে, যেতেই হবে। হয়তো ওখানেই অপেক্ষা করছে তার সব উত্তর। তাকে দেখে পাহাড়ি মহিলাগুলোর ভয় পাওয়া, তার স্বপ্ন, আর একটু আগে দেখা এই সমস্ত ঘটনা নিশ্চয়ই কিছুর ইঙ্গিত দিচ্ছে তাকে। মেহুত, মেহুত, গাড়ি চালাও জলদি, আজই চতুর্দশী লাগবে, আজই ঘটবে সেই ঘটনা। শিগগির চলো, আমার জানতেই হবে সবটা। ডালিয়ার মা প্রাণপণে চেষ্টা করেও মেয়েকে আটকে রাখতে কিন্তু পারে না। কেবল একবার মেয়ের কাছে এসে মেয়ের চোখে চোখ রেখে বলে, তোর বাবাকেও হারালাম, আমার একমাত্র বেঁচে থাকার সম্বল ছিলিস তুই। এখন এই বয়সে এসে তুইও এমন করছিস। কিন্তু তাতে কোনো কাজ হয়নি ডালিয়ার। সোজা পৌঁছে গিয়েছিল লাংচুয়াতে। দিদি মাফ করবেন, আপনারা যান, আমার পক্ষে এই গ্রামে ঢোকা সম্ভব নয়। বাড়িতে পরিবার রয়েছে, তাদের জন্য হলেও আমাকে এখানে থাকতে হবে। কিন্তু কে শোনে কার কথা? ডালিয়া যেন সমস্ত শরীর কাঁপছে। একরকম ছুটতে ছুটতে ডালিয়া এগিয়ে চলছে। পাগলের মতো ছুটতে ছুটতে একটা বড় উঁচু বেদির সামনে গিয়ে দাঁড়ালো সে। মুখ তুলে তাকাতেই দেখতে পেল সেই বেদিটার গায়ে হলদে কুমকুমের সিঁদুরে মাখানো। কয়েকটি পুজোর উপকরণ সাজিয়ে রাখা চারপাশে, আর কিছুটা দূরে একটা গাছের গুড়ির সাথে বাঁধা রয়েছে বেশ কয়েকটি পশু, তার সামনে রাখা বল্লম আর খাড়া। বেশ অদ্ভুত রকমের লতা পাতার আঁকা নকশা। ডালিয়ার গলাটা ক্রমশ শুকিয়ে এলো। একটু জল খেলে বোধহয় ভালো লাগতো। ঠান্ডার মধ্যে পাহাড়ি এলাকায় একটানা দৌড়ের জন্য বড় হাঁপানি হচ্ছে তার। কিন্তু ঘাড় ঘুরিয়ে একটু সাবধানে বসতেই সে দেখে কতগুলো অচেনা কঠিন মুখ তাকেই গোল করে ঘিরে দেখছে। তাদের সকলের হাতেই মোটা লাঠি বল্লম। প্রত্যেকের চোখে আগুনের মতো দৃষ্টি, যেন এক্ষুনি ভস্ম করে দেবে ডালিয়াকে। একটা ছোট বাচ্চা মতো মেয়ে ডালিয়াকে দেখে অবাক হয়ে বলল, আন্নু মাইয়া। তৎক্ষণাৎ গতকালের দেখা সেই পাহাড়ি শুকনো পাতা তোলার মধ্য থেকে একজন ওদের প্রচলিত ভাষাতেই বলে উঠল, আমি তোমাদের কালকে বলেছিলাম না, আমি দেখেছি। এখন বিশ্বাস হলো তো? মাইয়া আবার আমাদের কাছে এসেছেন। জামবাহা লামার সব হিসেব মিলে যাচ্ছে। সাধনা সম্পূর্ণ করতে আবার ফিরে এসেছেন মাইয়া। ধীরে ধীরে ভিড় ঠেলে একটা বড় ছায়ামূর্তি এগিয়ে আসতে থাকে ডালিয়ার দিকে। আর তাতে ডালিয়াকে গোল করে ঘিরে থাকা হিংস্র লোকের দল একে একে নতজানু হয়ে প্রণাম করতে থাকে তাকে। বৃষ্টির পর চারপাশে স্যাঁতস্যাঁতে ধূসর আবহাওয়া। হু হু করে ঠান্ডা জলো বাতাস এসে ভিজিয়ে দিচ্ছে ডালিয়াকে। ডালিয়া চারপাশে খুঁজতে লাগলো তার মাকে। তার মনে হলো একটা ঘোরের স্বপ্নের জগৎ থেকে তাকে একটানে কেউ এনে ফেলে দিয়েছে এই কঠিন বাস্তবতার সামনে। কি করবে সে জানে না, কোন দিকে পালাবে সেটাও জানা নেই ওর। কেবল মাথার ভিতরটা দপদপ করে ছিঁড়ে যাচ্ছে। আন্নু মাইয়া। একটা গম্ভীর শব্দে ডালিয়া মুখ তুলে চাইল। দশাশয় চেহারার সেই বৃদ্ধ লামাকে দেখলে যে কারোর বুকের পাটা কেঁপে যাবে ভয়তে। ডালিয়ারও তাই হলো। লালচে ধরনের অদ্ভুত পোশাক, গলার হাতে নানা রকমের উল্কি খোদাই করা, চোখগুলো ছোট অথচ চোখে এক অদ্ভুত দৃষ্টি। বেশি সময় তাকানো যায় না একভাবে সেদিকে। লম্বা চেহারা,
মুখে কঠিন দৃঢ় একটা হাসি। লামা পরিষ্কার বাংলাতেই বললেন, ওর গায়ে কেউ স্পর্শ করবে না, এক ফোঁটাও যেন আঘাত না আসে। ধীরে ধীরে সেই ভিড় ফাঁকা হয়ে গেল। ডালিয়া বুঝতে পারল এনাকে সবাই দেবতার রূপেই পুজো করে এরা। এখন কেবল মুখোমুখি বৃদ্ধ লামা আর ডালিয়া। আমার পিছন পিছন এসো আমার সাথে। আমার মা? মা কোথায়? উনি বিহারে বসে আছেন, সুস্থ স্বাভাবিকই আছেন। বহুদিন পরে ঘরটা যেন খোলা হলো। একটা ধুলো পড়া স্যাঁতস্যাঁতে ভিজা গন্ধ। ক্যাচক্যাচে শব্দে দরজাটা খুলতে গন্ধটা নাকে এসে ঠেকল। বিকেলে সন্ধ্যের মাঝের সময় ঘরটা গাঢ় অন্ধকারে ঢেকে আছে। তবে এই জায়গাটাকে ডালিয়া ভোরের স্বপ্নের মতোই লাগছিল, অদ্ভুত ধোঁয়াটে কুয়াশা মাখা। বৃদ্ধ লামা ভিতরে ঢুকলেন ঘরের। ডালিয়ার পা এখনো কাঁপছে, কেমন যেন ঘোর ঘোর ভাব। বৃদ্ধ লামা বললেন, ওই আসনে বসো, এখন বেশ কতগুলো কথা তোমায় জানতে হবে। ঘরের ঠিক মাঝখানে একটা বড় মোমবাতি জ্বলছে। তার আগুনের চারপাশটা আরো উজ্জ্বল অন্ধকার হয়ে আছে। লামা একটা বড় পুঁথি এনে রাখলো ডালিয়ার সামনে। তারপর পরপর কয়েকটা পাতা উল্টিয়ে একটা ছবি খুলে তুলে ধরল। ডালিয়া অবাক হয়ে দেখল সেই ছবিটি তার নিজের। ডালিয়া কিছু বলার আগেই তার মুখের অবস্থা দেখে বৃদ্ধ লামা বললেন, অবাক হয়েও না, এখানে যে ছবিটা দেখছো তিনি এই এলাকার একসময় ভয়ানক ত্রাস ছিলেন। আশেপাশের বহু মানুষ তার নাম নিতে কাঁপত। তবে তার কাছে যখনই এসেছে কেউ বিপদের সাহায্যের জন্য, কেউ খালি হাতে ফেরত যায়নি। তবে বিনিময় দিতে হতো কঠিন দান, মৃত্যু। আন্নু মাইয়া? হ্যাঁ, ইনি আন্নু মাইয়া। উনি দেখা দিয়েছেন আজ সকালে তোমাকে। এই সব কিছু আগে থেকেই লেখা ছিল। আন্নু মাইয়া সাধারণ ছিলেন না, বৌদ্ধ বজ্রযান শাখার মহান সাধিকা ছিলেন তিনি। কঠিন বহু প্রাচীন ভয়ঙ্কর গুপ্ত সাধনা তিনি করতেন। এ বজ্রের সাধনা, যে সাধনায় সিদ্ধি লাভ করলে জন্ম জন্মের চক্র থেকে মুক্তি মেলে সময়কে বেঁধে রাখা যায়, সেই চক্র সাধনায়। গভীর রাতে হে বজ্র যখন কাম সাধনায় মত্ত থাকেন তার পত্নী দেবী নৈরাত্যার সাথে, সমস্ত ধরাতল কাঁপতে থাকে শীতকারে। উন্মত্ত হিংস্র উপদেব দেবীরা চারপাশের সবকিছু চিবিয়ে খায়, অর্থাৎ বলির ভোগ চিবিয়ে খায়। তখনই 50টি নরমুণ্ড দিয়ে আহ্বান করতে হয় হে বজ্রকে, তাহলেই সেই সাধনা সফল হয়। সাধক লাভ করে মহাসিদ্ধি। কাল বা সময়কে বন্দী করা যায়, কিন্তু কোনোভাবে হে বজ্রকে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে 50টি নরমুণ্ড দিয়ে তার উদ্দেশ্যে ভোগ না দিতে পারলে সাথে সাথে মৃত্যু ঘটে সেই সাধক বা সাধিকা। কথিত আছে হে বজ্রের উপদেবতারা সেই সাধক বা সাধিকাকে জ্যান্ত চিবিয়ে খায়। ঠিক এমনভাবেই আজকের যে স্থানে আন্নু মাইয়াকে তুমি দেখেছিলে, সেইখানেই তার বাসস্থান ছিল। হঠাৎই একদিন বলি হতে হয় তাকে উপদেবতাদের হাতে। তারা চিবিয়ে খেয়ে ফেলে থাকে। কিন্তু যারা এই মহান গুপ্ত সাধনা করে তাদের আবার পুনর্জন্ম হয় সেই বাকি থাকা সাধনা শেষ করতে। ডালিয়া একটা ঘোরের মধ্য থেকে সমস্ত কথা শুনছিল। সবকিছু যেন তার চোখের সামনে সত্যি হয়ে ভেসে উঠছে। মনে পড়ছে প্রত্যেকটা কথা। আর এই জন্ম আমার সেই সাধনা সম্পন্ন করতে, তাই তো? মোট 46টি নরমুণ্ড জোগাড় হয়েছিল, 4টি বাকি ছিল। কিন্তু সঠিক সময়ের মধ্যে 50টি না জোগাড় হওয়ার জন্য এই জন্ম তোমার। যতক্ষণ না পর্যন্ত এই সাধনা সম্পন্ন হবে ততবারই তোমার জন্ম ঘটবে। তাহলে ওই স্বপ্নগুলো আর সেই অদ্ভুত জন্তু? স্বপ্নগুলো কেবল একটি ইঙ্গিত ছিল। সুদূর কলকাতা থেকে এত দূর আসা
শুধুমাত্র কাকতালীয় ঘটনা নয়, এর পেছনে রয়েছে কারণ। তুমি যাকে স্বপ্নে দেখতে, সে হচ্ছে হে বজ্রের সখা, উপদেবতা ইং আর। সেই বারবার স্বপ্নে এসে তোমাকে বুঝিয়েছে তার অস্তিত্ব। আজকে আমি না থাকলে এই গ্রামবাসীরা তোমাকে এতক্ষণে মেরে ফেলতো, কারণ এই গ্রামের কাছে আন্নু মাইয়া একটি অভিশাপ। বহু মানুষকে হত্যা করেছে সে সাধনার জন্য। শুধু তাই নয়, কোনো মানুষ কোনো আশা নিয়ে তার কাছে গেলে সেই আশা পরিপূর্ণ হয় ঠিকই, কিন্তু বিনিময়ে একটা প্রাণ চলে যায়। সকলের ধারণা তার সাধনার কাজে উৎসর্গ করা হয় সেই প্রাণগুলো। তাই মৃত্যুর পরেও এই অঞ্চলে একটা ত্রাস হয়ে রয়েছে। আজ 103 বছর পর আবার একই জায়গায় তুমি দাঁড়িয়ে আছো। আমরা বংশ পরম্পরায় ওই বৌদ্ধ গুম্ফায় সাধনা করি। এই অঞ্চলে মাত্র গুটি কয়েক আদিবাসী গ্রাম এখনো বৌদ্ধ ধর্মের অন্তর্গত রয়েছে। আমার বাবার মৃত্যুর সময় তিনি আমাকে বলে যান এই সমস্ত ঘটনা। তিনি গণনা করে বলেছিলেন আজকের দিনটার কথা। সবকিছু সুন্দরভাবে মিলে যাচ্ছে। কিন্তু আমি এসব কিছু থেকে মুক্তি চাই। আমি চাই না এসব। আমি সাধারণ মানুষ খুব। বৃদ্ধ লামার সমস্ত মুখে খেলে গেল একটা অদ্ভুত পৈশাচিক হাসি। ধীরে ধীরে তিনি উঠে দাঁড়ালেন। তারপর 2 হাত উঁচু করে আকাশের দিকে তুলে বিড়বিড় করে কি যেন একটা মন্ত্র পড়তে লাগলেন। সাথে সাথে সমস্ত ঘরের মধ্যে শুরু হলো একটা কম্পন, আর সেই বিশ্রী পচা গন্ধটা এসে ঠেকল নাকে। মোমবাতির শিখাটা দপদপ করে চলতে চলতে নিভে গেল। চারপাশটা গভীর অমানিসার মতো অন্ধকার। ডালিয়া ঠাই হয়ে বসে রইল। তার নড়াচড়া করার কোনো ক্ষমতা নেই। সে কেবল শুনতে পাচ্ছে ঘরের মধ্যে আরো অনেকের উপস্থিতি, তাদের চিৎকারের শব্দ এবং হাসি, আর সেই বৌদ্ধ লামার বিড়বিড় করে তিব্বতী ভাষায় পড়া মন্ত্র। তবে তারা চিৎকার করছে কিংবা হাসছে, তারা কেউ সাধারণ মানুষ বলে মনে হলো না ডালিয়ার। যেন পাতালের গভীর অন্ধকারের ভিতর থেকে তাদের আহ্বান ঘটেছে। হঠাৎ সমস্ত ঘর আবার আগের মতো শান্ত চুপচাপ হয়ে গেল। নিভে যাওয়া মোমবাতিগুলো দপ করে জ্বলে উঠল আবার। আমার সাথে এসো তুমি। এতদিন তোমার অপেক্ষাতেই ছিলাম। আজ পুষ্যা নক্ষত্র চন্দ্র সূর্যের সাথে সমান সরল রেখায় আসবে। এই যোগ বছরের পর বছর পরে পাওয়া যায়। আর দেবতার অভিষেক করিয়ে কাল হবে দেবতার মহাপুজো। তারপর কথা বলেই থেমে গেলেন বৃদ্ধ লামা। ডালিয়া ঠিক ভুল কিছুই বুঝতে পারছে না। ডালিয়া কেবল বৃদ্ধ লামাকে অনুসরণ করছে। ঠান্ডা বাতাস ছুরির মতো এসে কেটে দিচ্ছে ডালিয়ার হাত পা। কন কন করে কাঁপছেও। থুতনিতে কাঁপুনি ধরেছে। একটা কাঁচের লম্ফ লামার হাতে ধরা। তাতেই চড়াই উতরাই পথ পেরিয়ে ধীরে ধীরে পাহাড়ের ঢালে উঠছে দুজনে। আশেপাশে একটা প্রাণীর চিহ্ন পর্যন্ত নেই। সবাই যেন ঘুম পাড়ানোর কাঠিতে ঘুমিয়ে পড়েছে সন্ধে নামতে। অবশ্য ডালিয়ার জানা নেই যে সময় এখন কত হয়েছে। ডালিয়া জানে না ওর গন্তব্য কোথায়। ও জানে না ওর সাথে এখন কি ঘটতে চলেছে, আর ভবিষ্যতেও বা কি ঘটবে। ডালিয়া জানে না ওর মা কোথায়। ডালিয়া জানে না আবার কবে ওর নিজের ছোট্ট মফস্বলের বাড়িটায় ও ঢুকতে পারবে। মিনিট 15 এক নাগারে হাঁটার পরে একটা বৌদ্ধ গুম্ফার সামনে এসে দাঁড়ালো দুজনে। বৃদ্ধ লামার হাতের ইশারায় দুজনে একসাথে চলতে লাগলো সেই গুম্ফার ভেতরে। ডালিয়া চিনতে পারল এই গুম্ফা, কারণ ঠিক এই গুম্ফাতেই সে স্বপ্নের মধ্যে বারবার দেখেছিল। বৃদ্ধ লামা একটা মশাল তুলে নিলে কক্ষের বাইরে থেকে অদ্ভুত সব জন্তুর শব্দ কানে আসছে। তবু কিসের জন্য ডালিয়া যেন কোনো ভয় নেই। স্থিরভাবে সে অনুসরণ করে চলেছে পুতুলের মতো। ডালিয়ার স্বপ্নে দেখা হুবহু সেই অদ্ভুত নকশা কাটা দরজার সামনে এসে দাঁড়ালেন লামা। ক্যাচ ক্যাচ শব্দে খুলে গেল দরজাটা। ডালিয়া চোখ বন্ধ করে নিল, কারণ ও জানে এর পরে সে ঠিক কি দৃশ্য দেখতে হবে। চোখ খোলো, ভয়ের কিছু নেই। আমি ঠিক যেমন যেমন ভাবে বলবো ঠিক তেমন তেমন ভাবেই করবে। তাহলেই সব ঠিক হবে, আমাদের মুক্তি ঘটবে। ডালিয়া যদি এখন লক্ষ্য করত তাহলে দেখতে পেত
বৃদ্ধ সেই লামার চোখে একটা অদ্ভুত চকচকে উল্লাস। ডালিয়া তাকিয়ে দেখল একটা বেদির উপর রাখা রয়েছে দেবতা হেবর্জের মূর্তি। এমন অদ্ভুত মূর্তি ডালিয়া কখনো দেখেনি। একটা বিশেষ ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে একজন, আর তার সঙ্গে যৌন মিলনরত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে একজন নারী। মেয়েটির মোট 16টি হাত, 4টি পা, পায়ের নিচে কমল ফুটে আছে, মুখে অদ্ভুত এক হিংস্র হাসি। বন্ধ গুম্ফার ভিতরে মশালের আলোতে সেই পরিবেশ তাকে আরো ভয়ানক লাগছিল। লামা ডালিয়ার দিকে তাকিয়ে বললেন, ইনি দেবতা হে বজ্র। এনার রূপ অদ্ভুত। বৌদ্ধ তন্ত্রের মহান গুপ্ত সাধনা করলে এনার শক্তি লাভ হয়। লামা নিজে পদ্মাসনের ভঙ্গিতে বসে ডালিয়াকে ঠিক সেই ভঙ্গিতেই বসতে বললেন। নিজের গায়ে একটা লাল বস্ত্র চাপিয়ে ডালিয়ার ওপরেও সেই বস্ত্র তিনি চাপিয়ে দিলেন। তারপর ধীরে ধীরে হেবর্জের বেদির নিচে রাখা পাথরটাকে সরাতে লাগলেন একে একে। বেরিয়ে এলো মানুষের অসংখ্য কাটা মাথা। আর মাত্র 2টি মাথা বাকি আছে, তাহলেই 50টি। না না, আমায় ছেড়ে দিন আপনি। আমি আমি চলে যাব। আমি এসবের মধ্যে থাকতে চাই না, আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেব মানে? ছেড়ে দেব মানে কি? এতদিন ধরে আমার এই সাধনার ফল আমি পাবো আগামীকাল রাতে। আমি তো অপেক্ষায় ছিলাম তোমার এই জন্য। ডম্বি হেরুকের সাধনায় স্পষ্ট বলা রয়েছে, যদি কোনো ভেবজ্র সাধকের কাটা মুন্ড দিয়ে মালা করে দেবতাকে চড়ানো হয় ভোগ, তাহলে তার মুক্তি ঘটতে বাধ্য। হ্যাঁ, তোমার শরীরে বইছে সেই মহান সাধিকার রক্ত। আমি হাত জোর করছি আপনার কাছে, আমাকে ছেড়ে দিন। আপনার যা ইচ্ছা আপনি করুন। চুপ! জন্ম থেকে কম কষ্ট তো পাওনি। এই জন্মের খেলা থেকে মুক্তি পেতে হলে একটাই একমাত্র আমাদের পথ। এই জন্মে সাধনা শেষ না করে মরলে আবার পরের জন্মে ঠিক এইভাবে স্বপ্ন তাড়া করে বেড়াবে, তোমাকে তাড়া করে বেড়াবে। ডালিয়া তার গায়ে লাল বস্ত্র ফেলে এক ছুটে পালিয়ে গেল অন্যদিকে। বৃদ্ধ লামা তাড়াতাড়ি এগিয়ে গেল ডালিয়াকে লক্ষ্য করে। পারবে না, এই বৌদ্ধ গুম্ফা ছেড়ে বেরোনোর ক্ষমতা তোমার নেই। জন্মের সেই খেলা চলবে। আমার এত সাধনা, এত কষ্ট সব পূরণ হবে। কাল হবে বিশেষ পুজো, আর তখনই সমস্ত শরীর দুর্বল ডালিয়ার, ও আর ছুটতে পারছে না, টলছে প্রায়। কিছুটা ছোটার পরেই মেঝেতে ধপ করে পড়ে যায় সে। আর তখনই মেঝের নিচ থেকে উঠে আসা লতা পাতা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে তার পা। ডালিয়া ক্রমশ চিৎকার করতে থাকে, আর ঠিক তখনই সে বুঝতে পারে তার নাকের কাছে একটা হাত এসে ঠেকেছে। ধীরে ধীরে সামান্যতম চেতনাও বিলুপ্ত হয়ে যায় ডালিয়ার। চারপাশে তাকাতে ডালিয়ার চোখ প্রথমে সাদা আলো ছাড়া আর কিছুই দেখতে পেল না। এতক্ষণ একভাবে গম্ভীর অন্ধকারে ঘুমিয়ে থাকার জন্য মাথার পিছনটা ঝিমঝিম করছে তার। দুহাত দিয়ে মুখের উপর নেমে আসা চুলগুলো সরাতে গিয়ে বুঝতে পারল তার হাত দুটো পিছনে আড়মুড় করে বাঁধা। হঠাৎ বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল অচেনা ভয়েতে। কোনো মতে ঝাপসা দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে দেখল সে শুয়ে রয়েছে সেই ঘরটার মধ্যে। তার চারপাশে রাখা আছে সেই নরমুণ্ডগুলো। তার মধ্যে কোনোটার মাংস পচে সাদা খুলি বেরিয়ে গেছে, কোনোটা এখনো টাটকা। গা গুলিয়ে উঠল ডালিয়ার। বুঝতে পারল ওর সারা শরীরে মাখানো রয়েছে অদ্ভুত কিছু গন্ধের তরল। একটা চ্যাটচ্যাটে উগ্র কর্পূরের মতো গন্ধ এসে তার নাকে বারবার ঠেকছে। সামনে রাখা হেবর্জের মূর্তিটায় চোখগুলো অদ্ভুতভাবে জ্বলছে লাল হয়ে, যেন বহুদিনের রক্তলোভীকে তার প্রিয় খাদ্য উৎসর্গ করা হচ্ছে তার সামনে। একটা জোরে শ্বাস নেওয়ার শব্দও পাচ্ছে ডালিয়া। ডালিয়া দেখতে পেল হেবর্জির বেদির সামনে রাখা হয়েছে একটা সিঁদুর মাখানো খাড়া। ডালিয়া কিছু বুঝতে আর অসুবিধা হলো না। পরপর এক ঝটকায় ওর মনে পড়ল গতকালকেই বোধহয় তার নাকে
ঘুম পাড়ানি কিছু একটা দিয়ে অচেতন করে এই গুহাতেই বন্দি করে রেখেছিল ওকে। ডালিয়ার হিসেব নেই কত সময় কেটে গেছে, কখন রাত কখন দিন হচ্ছে। এখন রাত কি নাকি দিন সেটাও নিজে জানে না। মাথার পিছনটা প্রচন্ড যন্ত্রণা করছে তার, কিন্তু কিছুতেই নড়াচড়া করতে পারছে না ও। কোনো মতে মুখ ঘুরিয়ে দেখল ঘরে কেউ নেই, তার সামনে রাখা রক্ত আসনটা ফাঁকা। ডালিয়া চেষ্টা করলো উঠে বসে বাঁধন কেটে বেরিয়ে আসতে, কিন্তু গলায় এক ফোঁটা জল পড়েনি। ও খিদেতে চোখ মুখ প্রায় শুকিয়ে গেছে, গায়ে প্রায় জোর নেই বললেই চলে। এইবার গলা ফাটিয়ে চিৎকার করে উঠল সে, বাঁচাও! পাথরের দেয়াল অনুরণন হতে হতে সে শব্দ তারই কানে ভেসে এলো। ডালিয়া জানে এমন পাণ্ডব বর্জিত স্থানে তাকে বাঁচানোর জন্য কেউ নেই। ডালিয়া অপেক্ষা করতে লাগলো তার মৃত্যুর। তবে বেশিক্ষণ করতে হলো না, কিছুক্ষণের মধ্যেই সে বৃদ্ধ লামাকে দেখতে পেল আসনে বসতে। ডালিয়ার ঠিক কপালের মাঝে বুড়ো আঙুল চেপে বিড়বিড় করে পড়তে লাগলেন অদ্ভুত সুর করে মন্ত্র। তারপর ডালিয়ার হাতে একটা পাথরের বাটিতে থাকা কিছু তরল দিয়ে তা পান করার ইশারা করলেন। বাধ্য মেয়ের মতো ঢকঢক করে সেটা খেয়ে নিল ডালিয়া। ওর মাথাটা ভীষণ ঘুরছে এখন, সমস্ত শরীরে একটা জ্বালা শুরু হয়েছে, সাথে চোখ জ্বলতে থাকে প্রচন্ড ঘুমে। শরীরে শিরা উপশিরাগুলো নেতিয়ে পড়ে, চোখ বন্ধ হয়ে যায় তার। তখনই বৃদ্ধ লামা একের পর এক নরমুণ্ডগুলো সাজিয়ে রাখে হেবর্জের সামনে, আর সবকটি মুণ্ডকে স্নান করায় সেই বিকট গন্ধের দ্রব্য দিয়ে। ধীরে ধীরে বিশেষ আকারে নরমুণ্ডগুলোকে সাজিয়ে খাড়াটি উঁচু করে ধরেন সেই লামা। সময় শুরু হয়ে গেছে। এই বিশেষ সময় উন্মুক্ত হয় সকল দরজা, এক হয়ে যায় স্বর্গ নরকের পথ, মহামিলনের সময় উপস্থিত। সাধিকার বলি দিলেই পূর্ণ হবে 50টি নরমুণ্ডের মালা। এক পা করে এগিয়ে আসতে লাগে ডালিয়ার দিকে। ডালিয়ার নড়াচড়ার শক্তি নেই, ও সবকিছু অসার হয়ে গেছে। তবুও ও অনুভব করল মূর্তিটি জীবন্ত হচ্ছে, ধীরে ধীরে প্রাণের সঞ্চার হচ্ছে সেই মূর্তির মধ্যে। ডালিয়ার চোখ বুঝল, ধীরে ধীরে মস্ত খাড়া নেমে এলো তার গলার কাছে, কিন্তু তৎক্ষণাৎ এ কি, সব কাঁপছে কেন? পুরো গুম্ফা কাঁপছে। আকস্মিক ঘটনায় কপালে ভাঁজ পড়েছে বৃদ্ধ লামারও। ডালিয়ার আবছা আলোতেও দেখল দরজা দিয়ে ভিতরে আসছে একটা লম্বা মতো লোক, তারও পরনে বৌদ্ধ সন্ন্যাসীদের মতনই পোশাক। কিন্তু কিছু ভাবার আগেই সেই লামার হাত থেকে খাড়াটি তুলে নিয়ে বুকে ঠুকিয়ে দিল লামার। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এসে ছিটকে পড়ল গুম্ফার মেঝের দেওয়ালে। শয়তান, না, পারবি না। আমার এত বছরের সাধনা নষ্ট করতে তুই পারবি না। করিস না, করিস না। যে সাধনায় নিরীহ মানুষের বলি দিতে হয় সেটা কখনো সঠিক সাধনা নয়। মোক্ষ লাভের বহু উপায় আছে, রক্ত দিয়ে সাধনা হয় না। আজ জন্ম জন্মান্তরের সব পাপ মোচন হবে, না থাকবে কোনো মূর্তি, না থাকবে কোনো পাপী। না, না, না। বৃদ্ধ লামা উঠে চেষ্টা করলো বাধা দিতে, কিন্তু তার শরীরে ক্ষমতা নেই। বুকের থেকে গল গল করে পড়ছে রক্ত, হয়তো এখনই প্রাণবায়ু বেরিয়ে যাবে তার। সেই লম্বা লোকটি মশাল তুলে জ্বালিয়ে দিল এক এক করে নরমুণ্ড। তারপর বজ্র কঠিন একটা পাথরের শালুকা দিয়ে আঘাত হানল হেবর্জের মূর্তিতে। বৃদ্ধ লামা চিৎকার করে উঠল, কিন্তু মিলিয়ে গেল সেই চিৎকারের শব্দ মূর্তি ভেঙে পড়ার শব্দের সাথে সাথে। নিথর হয়ে পড়ে রইল বৃদ্ধ লামা আর হেবর্জের ভাঙা মূর্তি। সে লম্বা রোগাটে বৌদ্ধ ভিক্ষুক এবার তাকালো ডালিয়ার দিকে। ডালিয়া ঘুম কেটে গেছে, সে এত সময় ধরে দেখেছিল সব। ডলি? ডালিয়া নিজের কানকে বিশ্বাস করতে পারল না। অবাক হয়ে চেয়ে রইল ঝাপসা দৃষ্টি নিয়ে। মুখ দিয়ে অস্ফুটি বেরিয়ে এলো, বাবা। ডলি। ডালিয়া তার চোখের জল ধরে রাখতে পারল না আর। সাথে ডালিয়ার বাবার দু চোখও ভিজে গেল জলে। বাবা আর মেয়ের মিলন যে এমন ভাবে আবার হতে পারে তা হয়তো ডালিয়া কখনোই ভাবতে পারেনি। গলা শুনে প্রথমে ডালিয়া আন্দাজ করেছিল ঠিকই, কিন্তু বিশ্বাস করেনি।
কেন চলে গেছিলে বাবা? তুমি জানো কত কষ্ট হয়েছে আমাদের। সব অভিযোগ এখানেই সেরে ফেলবি মা। এখন থেকে তো একসাথে থাকতে হবে আমাদের। তুই রোজ আমায় অভিযোগ শোনাস। তোর মা বাইরে অপেক্ষা করছি, তাড়াতাড়ি চল। বুকে জড়িয়ে নেয় ডালিয়াকে তার বাবা। হাজারটা মৃত্যুর মাঝেও বেঁচে থাকার রসদ খুঁজে পায় ডালিয়া। সেই সময় আমার নিরুদ্দেশ হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না মা। অফিসে বড় লোন হয়ে মামলা শুরু হয়েছিল, যার প্রভাব পড়ত আমার পরিবারের উপরে। সারা জীবন একটা সামান্য হিসেবপত্রের ভুলের জন্য সকলের চোখে ছোট হতে পারবো না ভেবে তখন এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম। পালিয়ে গিয়ে আশ্রয় নিলাম তিব্বতে, এক গুম্ফার মধ্যে। সেখানে বৌদ্ধ বজ্রযান শাখার মহান গুপ্ত সাধনা চলত। ধীরে ধীরে শিখলাম। কিন্তু তুমি কিভাবে জানলে যে ডালিয়া এখানে আছে? তন্ত্র সাধনায় সঠিকভাবে সিদ্ধি লাভ করলে এই পৃথিবীতে কোনো কিছুই অজানা থাকে না। আর হয়তো গুরু পদ্মসম্ভবের ইচ্ছে ছিল, তাই বিশেষ এক কাজে আমাকে পাঠানো হলো অরুণাচল প্রদেশে, একটা বড় মনাস্ট্রির উদ্দেশ্যে। ব্যাস, তারপর ভাগ্য। 2 2 4। ট্রেন কিন্তু চলে আসবে। তোমরা 10 মিনিট লেট করলেও ট্রেনটা কিন্তু মিস করবো আমরা। একটু তাড়াতাড়ি করো। আচ্ছা বাবা, এখানে গুপচা পুতুল ফেললো কেন? আমার যতদূর মনে হয় গ্রামবাসীদের রাগ ছিল এই রিসর্টের উপরে। কাকতালীয়ভাবে তোরা যেদিন আসলি সেদিনকেই ওরা টার্গেট নিল। তবে গুপচা পুতুল ভীষণ ভয়ঙ্কর। আমি কি সত্যি আন্নু মাইয়া? ডালিয়ার বাবা আর কিছু বলল না, কেবল আকাশের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললেন, কি দরকার? গত জন্মে কি হয়েছে কিংবা ভবিষ্যতে কি হবে এসব নিয়ে ভেবে আমাদের লাভ নেই। কেবল ভালো কর্ম করে যাও আর ঈশ্বরের দেওয়া এই জীবনটা উপভোগ করো প্রতি মুহূর্তে। শুনছিলেন সুদেশনা ঘোষের কলমে বৌদ্ধতন্ত্রের একটি কাহিনী, হেবর্জের মুন্ডমালা। গল্প পাঠ এবং গল্পের সূত্রধার ছিলাম আমি দিব্যেন্দু। গল্পের আবহতে ছিল সায়র, পোস্টার ডিজাইনে সৌভিক, পরিবেশনায় আমাদের টিম বঙ্গকথা। কেমন লাগলো আপনাদের আমাদের এই আজকের গল্পটি জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ গল্পটি একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আর এরকমই গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দেবেন, কারণ আপনারাই পারেন একটা পরিবারকে অনেক বড় করে তুলতে। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে রাখুন আপনাদের এই বঙ্গকথা চ্যানেলকে।